আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত জাহান রাকা। কক্সবাজারে বন্যার পানি নামতে শুরু করায় চকরিয়া, মাতামুহুরী ও পেকুয়া উপজেলায় ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। চুয়াডাঙ্গায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাজার হাজার বিঘা ফসলের মাঠ। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা কৃষকদের। এদিকে শেরপুরের শ্রীপর্তিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কলার বাগান। অন্যদিকে হবিগঞ্জে সরকারি সহায়তা চেয়েছেন বিপর্যস্ত কৃষি ও মৎস্যজীবীরা। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আবরা মাহি। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জনপদ কক্সবাজারের পেকুয়া, চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলা। পানি কমলেও শেষ হয়নি মানুষের দুর্ভোগ। দুর্গত এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট, সঙ্গে যোগ হয়েছে পানিবাহিত রোগের আতঙ্ক। বন্যা আরো হয়েছে, কিন্তু এবারের বন্যায় খুব আমরা ধান, চোল, পুকুরে মাছ হতে ধরি, ঘর বাড়ি হতে ধরি, আমাদের কিচ্ছু নেই। 4-5 দিন লতে আজি গরম মাঝে পানিটা তো ফোয়া সালে বেশি কষ্ট। এখন যা সম্পদ আছে চোল সাথে যা আছে ইন তো বেজি গিয়ে গই। এভাবেই পানিতে নিমজ্জিত চুয়াডাঙ্গার ফসলের মাঠ। টানা কয়েকদিনের মুষলধারে বৃষ্টিতেই লন্ডভন্ড কয়েক হাজার বিঘা ফসল। ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। প্রায় কয়েক হাজার মাঠের ধানের ভুঁই সব অতিরিক্ত বৃষ্টির কারণে ডুবে গিয়েছে। মেলা আমার নষ্ট হবে, প্রায় 1 লক্ষ টাকা ক্ষতি হবে। এদিকে শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবর্দিতে শত শত হেক্টর জমিতে সৃষ্টি হয়েছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। অনেক বাগানে ফলবতী কলা গাছের পাতা শুকিয়ে পচে নষ্ট হতে শুরু করেছে। এমনকি আপনার মৃগী নদীর 2 পার ভেঙে গেছে। 3 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে কলার বাগান। ক্ষতিগ্রস্ত হয়েছে হবিগঞ্জের কৃষি ও মৎস্য খাত। খোয়াই নদীর কালীগঞ্জ অংশে বাঁধ ভেঙে ঢোকা পানির নিচে এখনো বিস্তীর্ণ কৃষি জমি। ভেসে গেছে বিভিন্ন ঘেরের মাছও। আমরা সাধারণ গৃহস্থ, আমরা তখন যাইবার জায়গা নাই। প্রাকৃতিক এ দুর্যোগে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি ভাবিয়ে তুলেছে কৃষক ও মৎস্যজীবীদের, যা নেতিবাচক প্রভাব ফেলতে পারে জাতীয় অর্থনীতিতেও। আবরার মাহি, আরটিভি। দর্শক, বন্যা পরবর্তী ক্ষতাবস্থা জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাইফুল মাহমুদ। সাইফুল, মহানগরীর জলাবদ্ধতার পরবর্তী অবস্থা কি এবং সাতকানিয়ায় বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? এছাড়া বন্যা পরবর্তী প্রশাসনের ব্যবস্থা নিয়ে কি তথ্য আছে জানাবেন। নুসরাত, আসলে যেমনটি বলেছেন, টানা 6 দিনের বৃষ্টির পর কিন্তু গতকাল থেকে কিন্তু আসলে চট্টগ্রামে রোদ দেখা দিয়েছে, যার কারণে বন্যার পানি চট্টগ্রাম মহানগরী থেকে কিন্তু আসলে নেমে গেছে। নেমে যাওয়ার পরেই কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যেই সড়কগুলো ছিল সেগুলো কিন্তু কিছুটা কার্পেটিং উঠে গেছিল। সাথে সাথে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র তিনি কিন্তু দ্রুতই কার্পেটিং করাচ্ছেন এবং তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা কর্মচারী ছিল তাদের প্রত্যেককে কিন্তু নির্দেশ দিয়েছেন যে সমস্ত জায়গায় কার্পেটিং উঠে গেছে সেখানে দ্রুত সময়ের মধ্যে যাতে এটা রিফাইরিং করা হয় সেই অনুযায়ী কিন্তু সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু সেই কাজটি করছেন। এবং একই সাথে চট্টগ্রামের যে জলাবদ্ধতার প্রকল্পের কাজ চলমান রয়েছে সেটি সেনাবাহিনী করছেন এবং সেনাবাহিনী সেটি কিন্তু খুব দ্রুত গতিতে কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং যে সমস্ত জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হবে, ময়লা আবর্জনা থাকবে, সেখানে কিন্তু তারা দ্রুত সময়ের মধ্যে সেগুলি পরিষ্কার করছেন, যার কারণে পানি নাই বললেই চলে, একেবারে নেমে গেছে। তবে এই নালাতে যে পানিগুলো আছে সাধারণত এগুলি সবসময় থাকে, সেই অনুপাতে যাচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু নালাগুলো পরিষ্কার আছে, যার কারণে চট্টগ্রাম সিটিতে জলাবদ্ধতার যে বিষয়টি সেটি এখন নাই। এবং একই সাথে সাতকানিয়া বাঁশখালীতে খুবই ভয়াবহ, এখনো অনেক মানুষ পানিবন্দী অবস্থায় আছে। আমরা সেখানে সরজমিনে যেটা দেখলাম, আসলে প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় আছে। এবং একই সাথে সেখানে 87 কিলোমিটার রাস্তা ভেঙে গেছে এবং 9টি কালভার্ট ব্রিজ তলিয়ে গেছে। প্রায় 100 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে শুধু সাতকানিয়াতে এমনটাই জানিয়েছেন সেখানকার প্রশাসনিক কর্মকর্তারা। তবে মজার একটা বিষয় হচ্ছে যে এখনো যেহেতু বৃষ্টি হচ্ছে না, সেই জন্য কিন্তু পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে একটা বিষয় সাতকানিয়াবাসী অভিযোগ করেছেন, সেটি হচ্ছে যে চট্টগ্রাম কক্সবাজার যে রেল লাইনটি গেছে সেটি কিন্তু অপরিকল্পিতভাবে হয়েছে বলে তারা এমনটাই দাবি করেছেন। যেহেতু এর আগে কখনো সাতকানিয়াতে আসলে বন্যা তৈরি হয়নি, এই রেল লাইন
রাজধানীর তৈরি হওয়ার পরও 2023 সালেও কিন্তু এরকম একটা ভয়াবহ বন্যা হয়েছিল এবং এরপরও কিন্তু এই বন্যাটা হয়েছিল এবং এই বন্যাটা কিন্তু যেভাবে পানি নামছে খুব স্রোতে বুঝে যাচ্ছে যে এখানে পানি নামতে 10 থেকে 15 দিন সময় লাগবে বলে এমনটাই জানিয়েছেন। তবে এই মুহূর্তে কিন্তু পানি নামার পরপরই কিন্তু আসলে যেই বসত ঘরগুলো আছে কিংবা দোকানপাট আছে সেখানে পানি ঢুকেছে সেগুলি পরিষ্কার করতেন। জীবিকার তাগিদে অনেকেই কিন্তু আসলে সেগুলি পরিষ্কার করতেন, কিন্তু আসলে কবে নাগাদ এগুলি হবে সেটা বুঝে। তবে আজকেও কিন্তু সেখানে ত্রাণমন্ত্রী গেছেন, আগামীকাল অর্থমন্ত্রী যাবেন এমনটাই আমাদেরকে জানিয়ে দেন। তবে প্রতিদিনে কেউ না কেউ ত্রাণ নিয়ে যাচ্ছেন সরকারি বেসরকারিভাবে। তবে এই ত্রাণও কিন্তু কিছুটা বৈষম্য হয়েছে বলে ওখানকার স্থানীয় বাসিন্দা যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন। পরবর্তীতে সংবাদে হয়তো আরও কিছু আপডেট দিতে পারবো নুসরাত, এমনটাই আশা করি। ধন্যবাদ। এদিকে দুপুরের মধ্যে রাজধানী ঢাকা সহ সারা দেশের 5 জেলায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময় বজ্রবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি। সংশ্লিষ্ট নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থার ব্যাপক দুর্বলতা ও খাল দখলই রাজধানীর জলাবদ্ধতার প্রধান কারণ বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এই সরকারের পরিকল্পনাতেও রয়েছে ত্রুটি। খালগুলো দ্রুত পুনরুদ্ধার করা গেলে রাজধানীর প্রায় 80% জলাবদ্ধতা দূর করা সম্ভব হবে বলেও মনে করেন তারা। ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসক জলাবদ্ধতা নিরসনে আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি খালগুলো পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন। বিস্তারিত সর্দার রাজীবের রিপোর্টে। এটি রাজধানীর অভিজাত বনানী এলাকার চিত্র। রবিবারের মাঝারি মাত্রার বৃষ্টিতে তলিয়ে যায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অংশ। একটু বেশি বৃষ্টি হলেই রাজধানীর বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়া এমন দৃশ্য হরহামেশাই দেখা যায়। বিশেষ করে মিরপুর, পান্থপথ ও ধানমন্ডিতে ভোগান্তি ওঠে চরমে। কোথাও হাঁটু পানি, আবার কোথাও পৌঁছায় কোমর পর্যন্ত। গুলশানে পানির চাপে ভেঙে যায় সড়কও। বিশেষজ্ঞরা বলছেন, পানি নিষ্কাশন ব্যবস্থার ব্যাপক দুর্বলতার কারণেই রাজধানীতে এমন জলাবদ্ধতা। বনানী ফ্লাইওভারের ঠিক যেখানে সে টাচ ডাউন করলো সেখানটায় পানি ডুবে আছে। তাহলে এখানে পানি জমছে 5 বছর আগে তো জমতো না। এই মহাখালী জাংশন থেকে শুরু করে গল্ফ কোর্স পর্যন্ত 2 পাশেই বড় পিট ছিল, গর্ত ছিল। ওই মাটিটা দিয়ে রেল লাইনগুলি বানানো হয়েছিল। এই বড় পিটে পানি জমতো, যখনই অনেক বৃষ্টি হতো পানিটা ওখানে জমে যেত। এই সমস্তটা গত 4-5 বছর ধরে ভরলো আমাদের চোখের সামনে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যেও এ নিয়ে রয়েছে সমন্বয়হীনতা। ড্রেনেজ ব্যবস্থাকে মাথায় না নিয়ে যত উন্নয়ন পরিকল্পনা এবং স্বপ্ন দেখানোর হয়েছে প্রত্যেকটা ছিল প্রহসন, প্রতারণা এবং আত্মঘাতী। বিশেষ করে সড়কগুলোকে সবগুলি সমুদ্র উচ্চতার 10 মিটার উপরে করার যে ধারণা, ইউনিফর্মিটি, সেটা ছিল কতগুলো লেগুন বা কতগুলো পোল্ডার বানানোর একটা কার্যক্রম। জলাবদ্ধতা নিরসনে আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি দখল হওয়া খালগুলো পুনরুদ্ধারের প্রতিশ্রুতি ঢাকার 2 সিটি কর্পোরেশনের। খাল যদি ভরাট হয়ে যায় সেখানে আর পানি নিষ্কাশনের অপচয়ের কোনো জায়গা থাকে না। সেই কারণে সিটি কর্পোরেশনের উদ্যোগে আমরা একটি করে নির্ধারণ করে আমরা খালগুলো উদ্ধার করব এবং সেই খালগুলো আমরা খনন করব বলে আমরা উদ্যোগ গ্রহণ করেছি অলরেডি। 33টা স্পট আছে যেখানে বৃষ্টি হলে পানি জমে যায়। সেই পানিগুলোকে দ্রুত সময় নিষ্কাশনের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি এবং সবচেয়ে বড় কথা যে ঢাকার পানিগুলোকে নিয়ে যেতে হবে আমার বুড়িগঙ্গায় বা শীতলক্ষায়। এর আগে বারবার আমি বলেছি যে এই ওয়ে আউটগুলো আমাদের নাই, এগুলো আরো আমরা বাড়ানোর জন্য চেষ্টা করছি। জলাবদ্ধতার অভিশাপ থেকে রাজধানীকে মুক্ত করতে কোনো কথার ফুলঝুরি নয়, কার্যকর উদ্যোগ চান নগরবাসী। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা।
রাজধানীর বংশালের আলুবাজার এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত 1:30টার দিকে আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে নেওয়া হয়েছে। চিকিৎসক জানান, আহতদের মধ্যে 9 জনকে ভর্তি করা হয়েছে। দগ্ধের পরিমাণ কম থাকায় আহত সাকিবকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানার কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোর 5টায় এই ঘটনা ঘটে। আদমজি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, ভোরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আমরা আগুন নিয়ন্ত্রণে দিয়েছি, আগুন আর বাড়ার সম্ভাবনা নেই। তবে অগ্নি নির্বাপন করতে অনেক সময় লাগতে পারে। আমরা কাজ করে যাচ্ছি। আর এ পর্যন্ত আমরা আহত বা নিহতের কোনো খবর পাইনি। আর ভিতরে কি কারণে আগুন লেগেছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এটা এখনই বলা যাবে না। অগ্নি নির্বাপন শেষে আমাদের একটা তদন্ত কমিটি হবে, তারা বের করবে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। 2024-এর জুলাই আন্দোলনের প্রতিটি মুহূর্তে নারীদের প্রতিবাদী অংশগ্রহণ ছিল অনুপ্রেরণার, উদ্দীপনার। বিভিন্নভাবে হামলার শিকার হয়েও আন্দোলন থেকে পিছপা হয়নি তারা। ছিলেন মিছিলে, রাজপথে, সমরে, সংগ্রামে। বিশেষ করে 15 জুলাই ক্যাম্পাসে ছাত্রলীগের হামলাও তাদের দমাতে পারেনি। কেউ সরাসরি মাঠের আন্দোলনে, কেউ চিকিৎসায়, আবার আইনি পেশায়ও দিয়েছেন সহায়তা। 24 জুলাই আন্দোলনে নারীদের ভূমিকার কথা তুলে ধরছেন সাকিবুর রহমান। 15 জুলাই 2024 এদিনের কয়েকটি ছবি নাড়া দেয় পুরো দেশকে। নারীদের উপর বর্বর হামলার ভিডিও আর ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সংবাদ হয় বিভিন্ন দেশি বিদেশি গণমাধ্যমেও। শুরু হয় তীব্র সমালোচনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলায় কয়েক শতাধিক শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নেয় ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে। ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতিরোধের ঘোষণা দেয়া হয় এখান থেকেই। এমন হামলার পরেও দমে যায়নি কোনো নারীরাই, বরং হামলার পরে নতুন উদ্যমে আন্দোলন তীব্র করতে মাঠে নামেন তারা। ইডেন কলেজের এই নারী বলছিলেন কিভাবে সে সময় আন্দোলন চালিয়ে যেতেন। ছাত্রলীগের যে নেত্রীরা ছিল তারা আমাদেরকে গেটে বাধা দিয়েছে, স্টুডেন্টদেরকে গেটে বাধা দিয়েছে। ইভেন আমাদের কিছু বোনদেরকে তারা মারধর করেছে, ওই দিনে ক্যাম্পাসের মধ্যে মারধর করেছে। শুধু ক্যাম্পাসের আন্দোলন নয়, বরং অন্য খাতেও ছিল নারীদের অগ্রণী ভূমিকা। আহতদের চিকিৎসা সেবা দিতে বাধা পেতে হয়েছে অনেক চিকিৎসককেই। পেশেন্টদেরকে অবশ্যই রিসিভ করা খুব একটা সহজ ছিল না। আমাদের উপরে অনেক চাপ ছিল। আমরা পেশেন্টদেরকে সময় মতো ট্রিটমেন্ট দিতে পারি নাই। উপর থেকে অনেক চাপ এসেছে, আমরা কেন পেশেন্টের গায়ে হাত দিচ্ছি, কেন প্রপার ট্রিটমেন্ট দিচ্ছি। চিকিৎসা পেশায় যখন আমরা একটা পেশেন্টকে রিসিভ করছি, তখন কিন্তু আমরা কারো দলের থাকি না, আমরা কোনো গোষ্ঠীর থাকি না। নারীরা বলছেন যে প্রত্যাশা নিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলেন তার প্রাপ্তি পেতে শুরু করেছে দেশ। প্রত্যাশা তো অবশ্যই ছিল স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পাওয়া। আর প্রাপ্তির দিক দিয়ে বলবো ভাইয়া, বিগত 17 বছরে বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার, এটা তো ছিল না। নতুন প্রজন্ম অ্যাটলিস্ট মানে ভোটাধিকার হরণ এরকম কোনো সিচুয়েশন যেন ওদের ফেস করতে না হয়, এটাই তো আমাদের প্রত্যাশা ছিল। রাজনীতিতে নারীদের অবস্থান অবশ্যই পুরুষদের পাশাপাশি সমকক্ষই হওয়া উচিত। 24 জুলাই আন্দোলনে প্রতিটা ক্ষেত্রেই সবার জায়গা থেকে ভূমিকা রাখা হয়েছে বলেই দেশ স্বৈরাচার মুক্ত হতে পেরেছে বলে মত সংশ্লিষ্টদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। বরিশাল বিসিক শিল্পনগরে অর্ধ শতাধিক প্লট খালি থাকলেও আর্থিক সংকটে ভাড়া নিতে পারছে না ক্ষুদ্র উদ্যোক্তারা। এককভাবে প্লট ভাড়া নেওয়ার সক্ষমতা না থাকায় ছোট ছোট শেড করে ভাড়া দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এদিকে জায়গার অভাবে শহরের বিভিন্ন এলাকায় ভাড়া ভবনে কাজ করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। বরিশাল সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিবুল হাসান। একদিকে বরিশাল বিসিক শিল্পনগরে খালি পড়ে আছে প্লট, অন্যদিকে জায়গা সংকটে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তারা।
বর্তমানে বিসিকের 470টি প্লটের মধ্যে খালি পড়ে আছে প্রায় 93টি। ক্ষুদ্র উদ্যোক্তাদের পক্ষে এসব প্লট এককভাবে নেয়ার আর্থিক সক্ষমতা না থাকায় শহরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় উৎপাদন কার্যক্রম চালাচ্ছেন তারা। আবাসিক এলাকায় উৎপাদন করতে গিয়ে নানা বাধার মুখে পড়ছেন অনেকে। বিসিকের ফাঁকা প্লটগুলো ছোট ছোট শেড করে ভাড়ায় দিলে লাভবান হবেন তারা। সরকারের কাছে অনুরোধ করছি, আবারও করছি যে ক্ষুদ্র উদ্যোক্তাদের যদি শেড নির্মাণ করে আমাদেরকে ভাড়া দেওয়া হয় কম মূল্যে, তাহলে আমরা খেয়ে দিয়ে একটু বাঁচতে পারি। ওই ছোট ছোট উদ্যোক্তারা তাদেরকে যদি সহযোগিতা করে সরকার, তাহলে তারা আরো কিছু স্বাবলম্বী হতে পারবে। আমাদের জন্য বড় করে একটা সেট করে দেয়, তারপর কারো যদি 1000 স্কয়ার ফিট লাগে, কারো যদি 1200 স্কয়ার ফিট লাগে, এরকমের করে আমরা ক্ষুদ্র আকারে ভাড়া দিয়ে তাদের ওখানে থাকতে চাই। কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদন ও বরাদ্দ পেলে শেড নির্মাণ করা হবে বলছেন এই কর্মকর্তা। বিসিক কর্তৃপক্ষ বিসিক প্লট বরাদ্দ নীতিমালাতে এটা ইনক্লুড করেছে যে শেড তৈরি করে ভাড়া দেওয়ার বিষয়টি। তবে এটা সময় সাপেক্ষ, এটা কর্তৃপক্ষ বাস্তবায়ন করবেন বলে আশা করি। ক্ষুদ্র ও কুটির শিল্প বিকাশের লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল বিসি। খালি প্লটগুলোতে দ্রুত ছোট ছোট শেড নির্মাণ করে ভাড়া দেওয়ার দাবি ক্ষুদ্র উদ্যোক্তাদের। সাকিব আল হাসান, RTV। দর্শক, সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।